নমস্কার সবাইকে। আমি ত্রিপুরা মাটির মেয়ে, এখানে জন্ম, এখানে বড়, এখানে পড়াশোনা, সব কিছু এখানে। আমি আজকে আপনাদের কাছে সামনে আসলাম আমার আবেদন নিয়ে, আমার প্রাণ বাঁচানোর জন্য আমি আপনাদের অবগত করছি। ত্রিপুরাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমার প্রাণ বাঁচানো। বিগত 7.5 মাস ধরে আমি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে চলছি। আমার শরীর হেলথ খুব খারাপ। যেসব রোগ হয়নি আমার, এইসব রোগ এখন হয়েছে। একটাই মাত্র কারণ, আমি 2018-তে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে আমি ডিভোর্স মামলা করেছিলাম। তো আমি এখন এত কিছু বলতে পারবো না, আমার হেলথ খুব খারাপ। আমি কিছু লিখে এনেছি, আপনাদেরকে আমি বলছি। আপনারা আমার প্রাণ বাঁচান। আমার দায়ের করা ডিভোর্সের মামলা সংক্রান্ত এপিল হাইকোর্টে চলাকালীন আমি গোপন সূত্রে খবর পাই, ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ এবং আমার স্বামী হাফানিয়া গ্যাস এজেন্সির মালিক, সত্যনারায়ণ গ্যাস এজেন্সির মালিক তিমিরেন্দু ভৌমিকের চক্রান্তে আমার প্রাণ বিপন্ন হওয়ার মুখে আমি জানতে পারি এদের উদ্দেশ্য ছিল আমার আদালতে অবমাননা মামলায় আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেলে ঢুকিয়ে আমায় মেরে ফেলবে, যাতে আমার কষ্টার্জিত সম্পত্তি আমার স্বামী তিমিরেন্দু ভৌমিক হাতিয়ে নিতে পারে। এই সংক্রান্ত অভিযোগ ইতিমধ্যেই আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কাছে পাঠিয়েছি। আমি এদের চক্রান্তের হাত থেকে বাঁচতে এতদিন 7.5 মাস ধরে পালিয়ে বেরিয়েছি পুলিশের ভয়ে। এখন আমি খুব অসুস্থ। পুলিশ যদি আমাকে গ্রেফতার করে এবং ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ যদি আমাকে জেলে যেতে হয়, এবং হতে পারে আমি আজ রাতেই জেলে যেতে পারি, হতে পারে কালও যেতে পারি, যেতে হয় জেলে, যদি আমার মৃত্যু হয়, এর জন্য দায়ী থাকবেন ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ এবং আমার স্বামী হাফানিয়া গ্যাস এজেন্সি, সত্যনারায়ণ গ্যাস এজেন্সির মালিক তিমিরেন্দু ভৌমিক। আমার অভিযোগ অনুযায়ী আমার স্বামী তিমিরেন্দু ভৌমিকের সঙ্গে মহরমের সুবাদে বিচারপতি অরিন্দম লোধ দীর্ঘদিন ধরে নিজের পদমর্যাদা ভুলে মাত্র 100 টাকা দিয়ে আমার প্রায় 4-5 কোটি টাকা 4-5 কোটি টাকা সম্পত্তি দলিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমার অভিযোগ ছিল বিচারপতি অরিন্দম লোধ নিজস্ব স্বার্থজনিত কারণের বিনিময়ে সেই অবৈধ আদেশ দিয়েছেন। এই আদেশ না মানায় বিচারপতি অরিন্দম লোধ আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করে আমাকে জেলে পাঠানোর উদ্যোগ নেন। আমি জানতে পেরেছিলাম জেলে পাঠিয়ে আমাকে জেলেই মেরে ফেলার যে ষড়যন্ত্র আমার স্বামী রচনা করেছিলেন, তাতে এভাবেই মদত দিয়েছেন বিচারপতি অরিন্দম লোধ। কারণ জেলে আমাকে মেরে ফেলতে পারলে আমার সম্পত্তি স্বাভাবিকভাবে আমার স্বামীর কাছে চলে যাবে। তাদের চক্রান্ত টের পেয়ে আমি নিজেকে বাঁচাতে আমি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলাম। একই অভিযোগে আমি উল্লেখ করেছি 2018-তে হাইকোর্টের বিচারপতি পদে বসে আজকে পর্যন্ত তিনি কোন মামলাতে বিশেষ পক্ষপাত দুষ্ট করে আদেশ দিয়েছেন এবং সেগুলো কেন দিয়েছেন আমি নিজের অভিযোগপত্রে উল্লেখ করেছি। কিভাবে বিশেষ কারণে NDPS অ্যাক্টের আওতাধীন মামলাগুলোকে বিচারপতি অবলীলায় জামিন দিয়ে গেছেন। সেসব মামলার প্রয়োজনীয় আদেশগুলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সেই আদালতের বাকি 25 জন বিচারপতির কাছেও আমি পাঠিয়েছিলাম। আমি পশ্চিম ত্রিপুরা জেলার পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করেছিলাম। আমার অভিযোগ ছিল আমার স্বামী তিমিরেন্দু ভৌমিকের সাথে ঘনিষ্ঠ থাকার সুবাদে বিচারপতি অরিন্দম লোধ এই মামলাতে নিজের প্রভাব খাটিয়ে আমাকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এরপর আমি ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হই। এইখানে মামলা উঠে বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ বেঞ্চে। আমার অভিযোগ ছিল বিচারপতি অরিন্দম লোধ এবং আমার স্বামী বন্ধু আমার বড় মেয়ে শ্রেয়সী ভৌমিকের বিয়েতে ও অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ সপরিবারে উপস্থিত ছিলেন এবং আগরতলাতে এগিয়ে চলার সঙ্গে অনুষ্ঠান হয়েছিল মেয়ের বিয়ের, সেই অনুষ্ঠানে উনি সপরিবারে ছিলেন। আইন অনুযায়ী এই মামলা তিনি শুনতেই পারেন না, অথচ তিনি এই মামলা শুনেন এবং নিজের মর্জি মাফিক আদেশ দিতে থাকেন। আমার অভিযোগ, আমার কষ্টার্জিত অর্থের আমি কলকাতায় ফ্ল্যাট কিনেছি, আগরতলায় জমি বাড়ি ইত্যাদি কিনেছি, অথচ আমার স্বামী তিমিরেন্দু ভৌমিক এগুলো হাতিয়ে নেওয়ার জন্য বিচারপতি অরিন্দম লোধের সাথে ষড়যন্ত্রে মিলিত হন। আমার অভিযোগ, বিবাহ বিচ্ছেদের মামলায় তিনি আমাকে প্রচণ্ড চাপ দিতে থাকেন। সম্পত্তিগুলো দিয়ে দিলে হাইকোর্ট থেকে ডিভোর্স দিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো অভিযোগে আমি উল্লেখ করেছি
14/12/2023 ত্রিপুরা হাইকোর্টের 2 বিচারপতি অরিন্দম লোধ এবং সব্যসাচী পুরকায়স্থের আদেশ দিয়ে বলেছিলেন আমি যেন 100 টাকা বা তার কম টাকায় বিক্রয় করে দিয়ে আমার দানপত্র দলিল করে আমার কোটি কোটি টাকার সম্পত্তিগুলো আমার প্রাপ্তবয়স্কা কন্যাদেরকে বরাবরের রেজিস্ট্রি দলিল করে দিয়ে দিই। এখানে আপত্তি তুলে আমি আদালতকে জানাই কোটি টাকার সম্পত্তিগুলো আমি বাজার দর অনুযায়ী বিক্রি করতে চাই। আমার স্বামী যেন ওগুলো আমার কাছ থেকে ক্রয় করে নেন। আমি পেশায় ছিলাম এলআইসি এবং বুটিক সংক্রান্ত কাপড়ের ব্যবসায়ী। প্রসঙ্গত আমার 2 কন্যা, এদের একজনের বিয়ে হয়ে গেছে কলকাতায়, অন্যজন দেরাদুন আইন কলেজে পাঠরতা। এদের নামে 100 টাকা সম্পত্তি দিয়ে দেওয়াটা কী কারণে সেটা বিশ্লেষণ করলেই বোঝা যায় অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ ঠিক কী কারণে অবৈধ আদেশ দিয়েছেন। প্রধান বিচারপতির কাছে পাঠানো অভিযোগে আমি জানিয়েছিলাম কিভাবে অরিন্দম লোধ এনডিপিএস আইনের দায়ের হওয়া মামলায় আসামিদের অবলীলায় জামিন দিয়েছেন, অথচ একইভাবে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌম্য বিকাশ দাস কিডনি রোগের আক্রান্ত এক অভিযুক্তকে জামিন দেওয়ায় তার বিরুদ্ধে করা আদেশ জারি করে তাকে 1 দিনের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। আমার অভিযোগ এনডিপিএস মামলার জামিনের ক্ষেত্রে বিচারপতি অরিন্দম লোধ এমন সব আদেশ দিয়েছে যেগুলো পড়লে যে কেউ বুঝতে পারবেন যে বিশেষ পক্ষপাতদুষ্ট হয়ে এই আদেশগুলো দিয়েছেন। আমার অভিযোগে রয়েছে লেফুঙ্গা থানার একটি সামনের দিনে আমাকে ওরকম কোনো করে জেলে নিয়ে আমাকে মার্ডার করার হত্যা করার পরিকল্পনা আছে এবং ইভেন আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলি মিন্স আমার ভাই, আমার বাবা মা, ভাই মারা গেছে, আমার ভাই আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, বোনের মেয়ে আছে, এদেরকে থানায় ডাকিয়ে পুলিশ দিয়ে ওদেরকে ভাইকে খাওয়ার থালার থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে 3 দিন ধরে ওকে থানায় বসিয়ে রেখেছে। বসানোর পর ওর অ্যাসিডিটি হয়েছে, ওর প্রচণ্ড শরীর খারাপ, বমি করতে করতে সে নিচে পড়ে যায়। একটা পুলিশ ওদের কোনো দোষ নেই, ওরা তো ডিউটি করছে, ওদের চাকরি ওরা করতেই হবে, কিন্তু ভাইকে 3rd দিন এমন মানসিক টর্চার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে সেরিব্রাল অ্যাটাক হয়। সেরিব্রাল অ্যাটাক, নাকে মুখে রক্ত, তাকে জীবিতে নেওয়া হয়। সেখানে 3 দিন ট্রিটমেন্ট করার পর তাকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। সেইখানে তার শ্বশুরমশাই তার এই অবস্থা দেখে ওনার স্ট্রোক হয়ে মারা যায়। 1 মাস ওকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে আনা হয়। আনার পর তার এখন মানসিক অবস্থা এবং সে এখন একটা ট্রমার মধ্যে আছে যে পুলিশের গাড়ি আসছে, কেউ ডাকলে সে উত্তর দিচ্ছে না, পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। ইভেন আমার হার্টের পেশেন্ট বোন, ছোট বোনকেও পুলিশে থানার মধ্যে 3 দিন ধরে বসিয়ে রেখেছে। শুধু তাই নয়, আমার বোনের ছোট্ট মেয়ে 12 ফাইনাল পরীক্ষা দিচ্ছে, তাকে পর্যন্ত থানায় নিয়ে বস করিয়ে রেখেছে রাত্রি 9টা-10টা পর্যন্ত। এইগুলি আজকের থেকে 7.5 মাস আগের ঘটনা। এখন এই যে আপনি যে প্রাণ বাঁচান, এই ঘটনাগুলির পেছনে কারণ একটাই, আমি আমার প্রপার্টিগুলি 100 টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ড মেয়েদেরকে দিয়ে দেবে। এখন আমার প্রশ্ন হলো, ডিভোর্স মামলা আমি করেছি, ডিভোর্সটা আমার হাজব্যান্ডের সঙ্গে হচ্ছে, কিন্তু মেয়েদের সঙ্গে মায়ের তো হচ্ছে না ডিভোর্স, তাহলে কেন মেয়েদেরকে আমি আমার প্রপার্টিটা দেবো? আমি মারা গেলে তো মেয়েরা পাবে, অটোমেটিক পাবে, সেখানে এখন কেন ডিভোর্সের মামলায় কেন আমার প্রপার্টি মেয়েদেরকে দেওয়া হবে এবং তিমিরেন্দু ভৌমিককে দেওয়া হবে? তো এখন আমি একটাই আমার আবেদন, হতে পারে আজকে কালকে যে কোনো সময় আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থানায় নেবে বা আমাকে জেলে নেবে, নিয়ে ওখানে আমাকে মার্ডার করার পরিকল্পনা। আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাদেরকে আমি অবগত করছি, ত্রিপুরাবাসীর কাছে আমার আবেদন, তারা যেন আমার এই ব্যাপারটা নিয়ে, শুধু আমার ব্যাপারটা না, আমি যে এই জিনিসগুলি পড়ছি সেটা আমি শুধু নয়, আমি শুধু ভিকটিম নয়, আমার মতো এমন আরও অনেক কেস আছে যেগুলি অরিন্দম লোধ এই সব ঘটনা করে গেছে। না তো আপনাকে জেলে পূর্বে আপনাকে মারবে কেন? কে মারতে চাইছে এবং কেন? আমার হাজবেন্ড। আপনি কি বিশ্বাস নেই? বিশেষ করে লোক না, আপনার যে বলছেন যে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে বা মারার চেষ্টা করছে, কারা করছে, কেন করছে, কি কারণে? আমার হাজবেন্ড অরিন্দম লোধকে দিয়ে করছে, আপনারা বুঝতে পারছেন না কেন? এটা সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ একটা চিন্তাধারা। হ্যাঁ, তো মিস্টার তিমিরেন্দু ভৌমিক সত্যনারায়ণ গ্যাস এজেন্সি, হাপানিয়া সত্যনারায়ণ গ্যাস এজেন্সির মালিক, তো আমার প্রপার্টিটা নেওয়ার জন্য
আমি কোনো অবস্থাতেই প্রপার্টি দিচ্ছি না। কি অনেক রকমের কি প্রপার্টি রয়েছে আপনার? আমার কলকাতায় ফ্ল্যাট আছে আর আগরতলা আমার কৃষ্ণনগর বাড়ি আছে। এগুলো দুটোই আমার হাজব্যান্ড ভোগ করছে। এবং কলকাতার প্রপার্টিতে আমি জাস্ট কলকাতা থেকে আসলাম আজকের ফ্লাইটে। ওখানে আমার বড় মেয়ে কুকুরের পার্লার খুলেছে আমার প্রপার্টিতে। কিন্তু আমার কোনটা দুইটা মিলা টোটালি 5-6 লাখ টাকা। 5-6 লাখ কিন্তু টাকা। তার বিনিময়ে আমাকে কিচ্ছু দেবে না। কি করে হয়? আমি থাকবো কোথায়? আমি খাবো কি? এই সমস্যাটা আপনাদের কতদিন ধরে চলছে? 10 বছর ধরে। 10 না, তার আগের থেকেও চলছিল। কিন্তু আমাকে আমি যখন প্রতিবাদ করতাম বিভিন্ন ধরনের আমাকে থ্রেট দিত, আমাকে ফেলে চলে গেছে মেয়েদেরকে নিয়ে, বাড়িতে রাত্রি 10টার সময় গুন্ডা পাঠানো হতো আমাকে মার্ডার করার জন্য। না, 10 বছর পরে কি আপনার মনে হয়েছে যে আপনাকে জেলে পুরে মারার? না, এক্সট্রিম পর্যায়ে গেছে। যখন উনি আমাকে ফেলে চলে গেছেন, আমার প্রপার্টি উনি দখল করেছেন, আমাকে ফেলে চলে গেছেন, আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখিনি, আমাকে কোনো ভরণ পোষণ দেননি। তখনও আমি কিছু বলিনি। ঠিক আছে, কোনো একদিন হয়তো বা ফিরে আসবে। কিন্তু মানসিকতা আমার প্রাণ বাঁচানোর জন্য। 10 বছর ধরে আপনি প্রাণ বাঁচাচ্ছেন? না, আপনার কথাটাও ঠিক। এতদিন যে নাম বলছি যে অরিন্দম লোক, উনি 2024 মার্চ উনি রিটায়ারমেন্টে গেছেন। মানে এই 25-এর মধ্যে। হ্যাঁ, 25 মার্চের 24 তারিখ উনি রিটায়ারমেন্টে গেছেন। তো উনি যতদিন ছিলেন উনি ওনার পাওয়ারটা দেখিয়েছেন, উনি চেয়ারের পাওয়ারটা দেখিয়েছেন, তাই আমার উপরে এই অত্যাচারগুলো করেছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে অত্যাচার করা হয়েছে। কোনো রকমই আমি মানিনি। শেষমেশ আমি লাস্ট যখন অ্যাপিয়ারেন্সে আমাকে ডাকলো, আমি আসিনি। ইভেন আমি কলকাতা থেকে উকিল এনেছি, ওনাদেরকেও থ্রেট দেওয়া হয়েছে, ওনাদেরকেও অ্যারেস্ট করা হবে। তখন বলছে ম্যাডাম আপনি পারবেন, আপনি সুপ্রিম কোর্ট যান। সেই মুহূর্তে অর্ডার করলেন নন ভেরিয়েবল ওয়ারেন্ট। যে দোষ করিনি, যে কাজ আমি করিনি, তার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তখন আমি প্রাণটা বাঁচানোর জন্য আমি বেরিয়ে গেছি। কিন্তু সুপ্রিম কোর্ট যাওয়া হয়নি এখন, মানে সুযোগ পাইনি। না, বিচারপতির কাছে আমি আমার আবেদন রেখেছি যে জাস্টিস দ্বারা আমি ইনজাস্টিস হয়েছে, আমি জাস্টিস চাই। আমি রাষ্ট্রপতির কাছেও আপিল করেছি। তো এখন আমি বললাম আমি যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি জানি। কিন্তু আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে চাইছি, আমি আমার প্রাণ রক্ষা করতে চাইছি। তার জন্য আজকে আপনাদের সামনে আসা। হ্যাঁ, আমি আমার প্রাণ রক্ষার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আপনারা ব্যাপারটাকে একটু নজরে রাখবেন। বাদ বাকি আপনারা অনেক কিছুই জানেন, আপনাদেরকে আমি কি বলবো, আপনাদের সব কিছুই জানেন। ত্রিপুরায় আপনার বাড়ি কোথায়? ত্রিপুরায় আমার বনমালী। আমার বাবা ছিলেন কলেজের অধ্যাপক, এমবিবি কলেজে ডাইনামিক প্রফেসর ছিলেন। ওনাকেও এক ধরনের মার্ডার করা হয়েছে। যাই হোক, ওই কথাগুলো আমি বললাম না। তো মা নেই, বাবা নেই, ভাই নেই, আমি একা। বোন আছে, বোন আর ভাই আছে, বোনের মেয়েটা আছে। ওদেরকেও মানে ওই পরিকল্পনা, ওই থ্রুতে ওদেরও অভিযুক্ত নিখিল সরকার ত্রিপুরা হাইকোর্টের জামিনের জন্য দ্বারস্থ হয়। বেল অ্যাপ্লিকেশন 35-2024 মামলাতে নিখিল সরকারের আবেদনে বলা হয় সে HIV পজিটিভ রোগাক্রান্ত। জেল থেকে রিপোর্ট পাঠিয়ে বলা হয় জেলে তার চিকিৎসা চলছে, ঔষধপত্র দেওয়া হচ্ছে। না, আমার আপনাদের এতটা যাবে না। আপনার